ফিল্মোলজি প্রেজেন্টিং পুষ্পা টু। প্রথম এন্ট্রিতে অতটা গ্যাঞ্জাম করি না, যতটা দ্বিতীয় এন্ট্রিতে করি। এটা পুষ্পা টুরই ডায়লগ। আর ফিল্মটাও এরকম। পুষ্পা আগেই বলেছিল সে ফুল নয়, সে ফায়ার। কিন্তু বর্তমানে সে ওয়াইল্ড ফায়ার বনে গেছে। এই মুভিতে একটা জিনিসই ভরপুর পাবেন, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। তো এই মুভি দেখার সাথে সাথে ওয়াইল্ড ফায়ারে ঢুকে পড়া যাক। চিন্তা করবেন না, এই ওয়াইল্ড ফায়ার আপনাকে জ্বালাবে না। ৩ ঘন্টা ২০ মিনিট পর আপনার মাথা একদম ঠান্ডা করে দিবে। এই মুভিতে আপনি লজিক খুঁজতে যাবেন না, শুধুমাত্র এনজয় করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো মুভির শুরু হয় জাপান থেকে, যেখানে জাহাজের কন্টেইনারের মধ্য দিয়ে কিছু জিনিস জাপানে আনা হয়। ওই কন্টেইনারগুলোতে লাল চন্দন ভরা ছিল। পুষ্পাও লাল চন্দনের সাথে কন্টেইনারের ভিতরে ছিল। জাপানিরা পুষ্পাকে দেখার পর তার হাত পা বেঁধে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখে। পুষ্পা যেভাবেই হোক তার হাত পায়ের বাঁধন খুলে জাপানিদের সাথে ফাইট শুরু করে দেয়। আমরা বুঝতে পারি এই জাপানিরা লাল চন্দনের চালান নেওয়ার পর অনেক দিন ধরে টাকা পরিশোধ করছে না, যার কারণে এখানে পুষ্পাকে আসতে হয়েছে। এখানে পুষ্পার সাথে জাপানিদের কঠিন একটা ফাইট হয়। শেষের দিকে পুষ্পার গায়ে গুলি লাগে এবং পুষ্পা সমুদ্রের মধ্যে পড়ে যায়। তখনই আমরা বুঝতে পারি এটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। আমরা জানতে পারি পুষ্পা এখন সিন্ডিকেটের লিডার বনে গেছে। লাল চন্দন কোথায় যাবে না যাবে সব পুষ্পা ডিসাইড করে। পুষ্পা ইতিমধ্যে রাজত্ব করছিল, কিন্তু তার অনেক শত্রুও তৈরি হয়ে গিয়েছিল। এর মধ্যে প্রথমজন হলো এসপি শেখাওয়াত। পুষ্পা ওয়ানে শেখাওয়াতকে পুষ্পা ন্যাংটা করে দৌড়িয়েছিল। এর বদলা নেওয়ার জন্য শেখাওয়াত যে কোনো কিছু করার জন্য প্রস্তুত। এজন্য সে একটি প্ল্যান বানায়। পুষ্পার লোকজনরা যখন জঙ্গলে লাল চন্দনের গাছ কাটতে যায়, তখন শেখাওয়াত সেই শ্রমিক দলের সাথে একজন শ্রমিক হিসেবে ঢুকে যায়। লাল চন্দন কালেক্ট করাকালীন সময়ে সে তার প্ল্যান মতো জঙ্গলের মধ্যে সবাইকে গ্রেফতার করে ফেলে। লাল চন্দনের এই ব্যবসায় পুলিশের হাত থেকে সবসময় পুষ্পা বেঁচে গিয়েছিল, কারণ পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না। শেখাওয়াত এই শ্রমিকদেরকে কঠিন মাইর দেয় এবং টোটাল ২৩০ জন শ্রমিককে জেলে ভরে দেয়। তারপর এন্ট্রি হয় পুষ্পার। সে পুলিশ স্টেশনে পৌঁছে যায়। সেখানে শেখাওয়াত উপস্থিত ছিল না, কিন্তু কিছু পুলিশ সদস্য উপস্থিত ছিল। এখানে পুষ্পা সবাইকে ফেরত নেওয়ার জন্য আসেনি, শুধুমাত্র সিনুকে নেওয়ার জন্য এসেছিল। কারণ আজ ওর বিয়ে। সে যখন সিনুকে ওখান থেকে নিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় সিনুর গায়ে অনেক মাইরের দাগ। তারপর সে তার সমস্ত শ্রমিকের শরীর চেক করে দেখে এবং তার মাথা গরম হয়ে যায়। শেখাওয়াত এবং শেখাওয়াতের লোক জঙ্গলে শ্রমিকদেরকে কঠিন লেভেলের মাইর দিয়েছিল, যার কারণে সবাই রীতিমতো ইনজুর্ড। এটা দেখে পুষ্পা ইন্সপেক্টরকে বলে, শেখাওয়াত আমার শ্রমিকের ওপর হাত উঠিয়েছে, মানে আমার উপরও হাত উঠিয়েছে। এজন্য সে পুরো ২৩০ জন শ্রমিককে এখান থেকে নিয়ে যাবে। ওখানে থাকা পুলিশ সদস্যরা বলে, আপনি যদি শ্রমিকদেরকে নিয়ে চলে যান তাহলে আমাদের চাকরি থাকবে না। তখন পুষ্পা বলে, আজ থেকে তোমাদের চাকরির রিটায়ার্ড পর্যন্ত তোমরা যত টাকা ইনকাম করতা তত টাকা আমি তোমাদেরকে দিয়ে দিব। মানে আজকেই তোমাদের রিটায়ারমেন্ট হচ্ছে। পুষ্পা সবাইকে টাকা দিয়ে বিদায় করে দেয়। শেখাওয়াত যখন থানায় পৌঁছে তখন সে কাউকে দেখতে পায় না। সে বুঝে গিয়েছিল পুষ্পা সবাইকে কিনে নিয়েছে। এভাবে পুষ্পা তো ইল্লিগেল কাজ করত, কিন্তু সে তার শ্রমিকদের খুব ভালোভাবে খেয়াল রাখত। সাথে সাথে সে তার স্ত্রী শ্রীবাল্লিকেও খুব ভালোবাসত। পরের দিন আমরা দেখতে পাই শ্রীবাল্লি মন্দিরে যায় পূজা করতে। সে তার সাথে মন্দিরের মূর্তির জন্য কিছু গহনা এবং মুকুট নিয়ে যাচ্ছিল। তখন মন্দিরের মধ্যে পুষ্পার সৎ ভাই মুরলিও উপস্থিত ছিল। সে সেখানে শ্রীবাল্লিকে বলে, পূজা তো তুমি করতে পারবে, কিন্তু তোমার কাছে কি তোমার স্বামীর পিতৃপরিচয় আছে? মুরলি সবসময় তাদেরকে নিচু চোখে দেখত, কিন্তু মুরলির মেয়ে কাবেরী পুষ্পার ফ্যামিলিকে পছন্দ করে। সে তাদেরকে আত্মীয় হিসেবে মানে। কাবেরী শ্রীবাল্লিকে চাচি বলে ডাকে, কিন্তু মুরলি তার মেয়ে কাবেরীকে পুষ্পার ফ্যামিলির কারোর সাথে কথা বলতে মানা করে। এদিকে পুষ্পা শ্রীবাল্লির সমস্ত কথা শুনে। আজকে পুষ্পা সীতাপ্পাকে নিয়ে সিএম এর সাথে দেখা করতে যাবে। তখন শ্রীবাল্লি পুষ্পাকে বলে, তুমি যেহেতু সিএম এর সাথে দেখা করতে যাচ্ছ, সিএম এর সাথে ছবি তুলে আনবে। আমরা এই ছবি হল রুমের সামনে টাঙ্গিয়ে রাখব। পুষ্পা শ্রীবাল্লির কাছে ওয়াদা করে যে সে ছবি তুলে আনবে। কিন্তু সে যখন সিএম এর অফিসে পৌঁছে তখন অন্য কিছুই ঘটে। পুষ্পা যদিও তার সিন্ডিকেট থেকে সিএমকে ফান্ডিং দেয়, কিন্তু সিএম এখানে পুষ্পার সাথে ছবি তুলতে রিফিউজ করে। সিএম এর মতে জুতা সবসময় পায়ে রাখতে হয়, কখনো হাতে পড়তে হয় না। তাছাড়া সিএম পুষ্পার স্ত্রীর ব্যাপারেও কিছু কথা বলে।
এসব শুনে পুষ্পার মেজাজ খারাপ হয়ে যায়। তারপর পুষ্পা সিতাপ্পাকে জিজ্ঞেস করে, তুমি যদি সিএম হতে তাহলে কি তুমি আমার সাথে ছবি তুলতে না? সিতাপ্পা উত্তর দেয়, আমি যাই কিছু হয়ে যাই না কেন, আমি অবশ্যই তোর সাথে ছবি তুলব, কারণ তুই আমার ভাই। তখন পুষ্পা তাকে বলে, তাহলে সিএম হওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দাও। পুষ্পা সিতাপ্পাকে সোজাসুজি প্রশ্ন করে, সিএম হওয়ার জন্য কত টাকা প্রয়োজন? সিতাপ্পা উত্তর দেয়, মোটামুটি 100 কোটি টাকা মিনিমাম প্রয়োজন। পুষ্পা তাকে বলে, আমি তোমাকে 500 কোটি টাকা দিব, কিন্তু সিএম তোমাকে হতেই হবে। তারপর সিতাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে যায়, কারণ পুষ্পা সিতাপ্পাকে সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে বলেছে। সেন্ট্রাল মিনিস্টারের একজন ভাই রয়েছে, আর সিতাপ্পা পুষ্পার কথাই সিএম এর সাথে দেখা করতে গিয়েছে। সেই সাথে পুষ্পা সেখানে একটি সোফা পাঠায়, যেই সোফার ভেতর 25 কোটি টাকা ছিল। এসব দেখে সিতাপ্পা পুষ্পাকে বলে, এভাবে আমাদের পয়সা খরচ করা উচিত নয়, সিএম হওয়ার জন্য অনেক জায়গায় খরচের প্রয়োজন, সেজন্য আমাদের টাকা বাঁচানো দরকার। কিন্তু পুষ্পার কাছে অলরেডি প্ল্যান ছিল। সে সিতাপ্পাকে বলে, পুষ্পা এখন আর ন্যাশনাল লেভেলের প্লেয়ার নয়, সে এখন ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার। এতদিন সে লালচন্দনের ডিল শুধুমাত্র মুরুগানের সাথে করত, যেখানে সে 1 টনের বিনিময়ে 1.5 কোটি টাকা পেত। কিন্তু সে যদি এই চন্দন বিদেশে নিয়ে যেতে পারে তাহলে 2 থেকে 2.5 কোটি টাকা পেতে পারে। তারপর পুষ্পা পৌঁছে যায় মালদ্বীপে। সেখানে তার সাথে এক বিশাল বড় বিজনেসম্যানের দেখা হয়। সে ওই বিজনেসম্যানের সাথে লাল চন্দনের ব্যাপারে ডিল করে, এবং সেই লাল চন্দনের পরিমাণ ছিল 2000 টন। এর বিনিময়ে পুষ্পা 5000 কোটি টাকা পাবে। এখন পুষ্পাকে 5000 কোটি টাকা কামানোর জন্য 2000 টন লাল চন্দন জোগাড় করতে হবে। সে সিন্ডিকেটের সমস্ত মেম্বারদেরকে অ্যাক্টিভ করে এবং তাদেরকে লাল চন্দন লাগবে বলে জানিয়ে দেয়। এজন্য যত জায়গায় লাল চন্দন আছে সব কালেক্ট করার জন্য বলে। সিন্ডিকেটের সমস্ত মেম্বাররা লাল চন্দন জোগাড় করা শুরু করে দেয়। কিন্তু তখন এন্ট্রি হয় মঙ্গল সিনু এবং তার স্ত্রীর। তারা বুঝতে পারে পুষ্পা 2000 টন চন্দন বিদেশে পাঠাবে। এই কথা তারা শিখাওয়াতকে জানিয়ে দেয়, যাতে করে শিখাওয়াত এই চালানটা ধরতে পারে। সেই সাথে মঙ্গল সিনু এবং তার ওয়াইফ শিখাওয়াতকে বলে যে সে যেন সমস্ত মেম্বারদেরকে ভয় দেখায়, যাতে করে তারা পুষ্পাকে লাল চন্দনের ব্যবস্থা করে না দেয়। এখানে কাহিনী হলো, মঙ্গল সিনু নিজে ওই সিন্ডিকেটের প্রেসিডেন্ট হতে চায়। তারপর শিখাওয়াত সমস্ত রাস্তায় চেকপোস্ট বসিয়ে দেয়। চেকপোস্টে লাল চন্দন নিয়ে অনেকগুলো ট্রাক পৌঁছে, কিন্তু সে এবার লাল চন্দনের প্রতি মায়া দেখায় না, সে সব ট্রাকগুলো পুড়িয়ে দেয়। সেই সাথে সিন্ডিকেটের একজন মেম্বার যখন সেখানে পৌঁছে তখন শিখাওয়াত তাকে মেরে ফেলে। যেখানে মঙ্গল সিনু চেয়েছিল সিন্ডিকেট মেম্বারদেরকে শুধুমাত্র ভয় দেখাতে, তখন শিখাওয়াত বলে, আমার ভয় দেখানোর সিস্টেমটা একটু অন্যরকম। আমি যদি এদের একজনকে মেরে দেই তাহলে বাকি মেম্বাররা ভয়ে আর স্মাগলিং করবে না। তো যে মেম্বার মারা যায় তার অন্তিম সংস্কারে সমস্ত লোক পৌঁছে, শুধুমাত্র একজন ছাড়া, সে হলো পুষ্পা। তখন সেখানে মঙ্গল সিনু সুযোগ বুঝে বলে, পুষ্পা এবং শিখাওয়াতের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি না হলে এক এক করে আমাদের লোক মরতে থাকবে, আর এভাবে চলতে থাকলে পুষ্পাকে প্রেসিডেন্ট পদ থেকে সরানো উচিত। কিন্তু সিতাপ্পা এটা হতে দিতে চায় না। সে তাড়াতাড়ি করে শিখাওয়াতের কাছে পৌঁছে এবং তাকে ঘুষ টুস দেওয়ার চেষ্টা করে। সে শিখাওয়াতকে 10 কোটি টাকা অফার করে, কিন্তু অলরেডি আমরা জানি শিখাওয়াত একটা মাল। সে বলে, ওই রাতে পুষ্পা আমাকে ন্যাংটা করে দৌড়িয়েছিল, আমি তাকে কোনোভাবেই ছাড়ব না। তখন সিতাপ্পা তাকে বলে, পুষ্পা যদি তোমার কাছে মাফ চায় এবং সরি বলে তাহলে কি তুমি তাকে ক্ষমা করবে? এটা শুনে শিখাওয়াত খুশি হয়ে যায়। সে বলে, তাড়াতাড়ি করে একটা পার্টি অ্যারেঞ্জ করো যাতে পুষ্পা তাকে সবার সামনে সরি বলে। তো পার্টির ওই নির্দিষ্ট দিনে সবাই পৌঁছে যায়। সবাই দেখতে এসেছিল যে পুষ্পা শিখাওয়াতের কাছে সরি বলে কিনা, কারণ পুষ্পা এতদিন পর্যন্ত কারো সামনে ঝুঁকেনি। আজকে কি পুষ্পা ঝুঁকবে? তো পুষ্পা সিতাপ্পা শ্রীবাল্লির কথা শুনে এবং সিন্ডিকেটের ভালোর জন্য শিখাওয়াতের কাছে মাফ চাওয়ার জন্য রাজি হয়ে যায়। পুষ্পা তখন প্রচুর পরিমাণ মদ খায় এবং মদের নেশা থাকাকালীন শিখাওয়াতকে সরি বলে। সরি শুনে শিখাওয়াত সেই লেভেলের খুশি হয়। সে পুষ্পার সরি বলাটা রেকর্ডারে রেকর্ড করে নেয় এবং বারবার শুনতে থাকে। কিন্তু পুষ্পা যখন এই পার্টি থেকে বাসায় ফেরত যাচ্ছিল তখন তার মাথা খারাপ হয়ে যায়। এদিকে পার্টির মধ্যে সব মানুষ অবাক হয়ে পুষ্পার সরি শুনে। পুষ্পার এত পরিমাণ খারাপ লাগে যে সে তার নিজের মুখ আয়নায় দেখতে চায় না। তার প্রচণ্ড পরিমাণ মেজাজ খারাপ হয় এবং গাড়ি থেকে সব লোককে নামিয়ে দেয় এবং কার ঘুরিয়ে ওই পার্টির দিকে রওনা দেয়। শিখাওয়াত তখন ওই পার্টি থেকে বের হয়ে যাচ্ছিল, তখন ওই পুষ্পার গাড়ি শিখাওয়াতের গাড়িতে প্রচণ্ড পরিমাণ গতিতে ধাক্কা মারে, যার কারণে শিখাওয়াত উড়ে গিয়ে সুইমিং পুলে পড়ে এবং পুষ্পা ওই সুইমিং পুলের মধ্যে প্রস্রাব করতে থাকে। শিখাওয়াত বুঝতে পারছিল না এসব কি হচ্ছে।
পুষ্পা শিখাওয়াতের সামনে বলে পুষ্পা একটা ব্র্যান্ড, ও কারো সামনে ঝুঁকবে না। সে তাকে চ্যালেঞ্জ করে বলে, আমি 2000 টন লাল চন্দন দেশের বাইরে পাঠাবো। আমি যদি এই কাজ না করতে পারি, কিংবা এক টুকরা লাল চন্দনও যদি তুই ধরতে পারিস, তাহলে আমি আজীবন শ্রমিকের কাজ করে জীবন কাটিয়ে দিব। এই কথা শুনে শিখাওয়াত রাগান্বিত হয়ে যায় এবং পুষ্পার চ্যালেঞ্জ গ্রহণ করে। সে পুষ্পার লাল চন্দন যাওয়ার যে সমস্ত সম্ভাব্য রুট রয়েছে সেই সমস্ত রুটে চেকপোস্ট বসায় এবং রাস্তা বন্ধ করে দেয়। একটা চেকপোস্টে পাহারা দেওয়ার সময় শিখাওয়াত দেখতে পায় ব্রিজের নিচে, মানে নদীতে খুব বেশি পানি নেই, হয়তো পায়ের ঘন্টা পর্যন্ত পানি বা তার একটু বেশি। সে বুঝতে পারে পুষ্পা নিশ্চয়ই এই নদী দিয়ে তার ট্রাকগুলো যাতায়াত করাচ্ছে এবং তার আইডিয়া সঠিক ছিল। ওই সময় ওই নদী দিয়েই ট্রাকগুলো যাচ্ছিল। পুলিশের জিপ ট্রাকের পিছনে ধাওয়া করে, কিন্তু তাদেরকে ধরতে পারে না। কিন্তু একটা সময় পর শিখাওয়াত তাদের ট্রাকের সামনে এসে পড়ে। সে একটি বড় শটগান নিয়ে সবগুলো ট্রাকে ফায়ারিং শুরু করে। তখন একটা ট্রাক থেকে কাটলেট পুষ্পাকে সমস্ত ইনফরমেশন দিচ্ছিল। পুষ্পা তাকে জানায়, তোমরা সবাই ট্রাক থেকে জাম্প করো, আমি চাই না আমাদের লোককেও মারা পড়ুক। তখন পুষ্পার কথা শুনে কাটলেট সবাইকে পুষ্পার এই মেসেজটি জানিয়ে দেয় এবং সবাই ট্রাক থেকে জাম্প করে এবং পালিয়ে যায়। শিখাওয়াত ট্রাকের মধ্যে থাকা সমস্ত লাল চন্দন জব্দ করে ফেলে। এসব দেখে মঙ্গল সিনু এবং তার স্ত্রী খুবই খুশি হয়। শিখাওয়াত সমস্ত মিডিয়ার সামনে তার এই অপারেশনের কথা জানিয়ে দেয় এবং লাল চন্দনগুলো পুষ্পার বলে জানায়। একটু পর তারা জানতে পারে ওই লাল চন্দন আসলে কোনো লাল চন্দন নয়, সেগুলো সাধারণ কাঠ। এই কাহিনী দেখে শিখাওয়াত পুরো বলদ বা ফুল বনে যায় এবং পুষ্পা তাকে একটি ফুল পাঠায়। তখন শিখাওয়াত বলে, আমি শুধু একা ফুল হই নাই, আমার সাথে মঙ্গল সিনু এবং তার স্ত্রীও ফুল হয়েছে, যার মানে আমরা এখানে তিনজনই বোকা হয়েছি। পুষ্পা তখন বলে, পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝা কিয়া, ওয়াইল্ড ফায়ার হুমে। পুষ্পা তাকে বলে, আমি খুব শীঘ্রই লাল চন্দন বর্ডার ক্রস করাবো, সাহস থাকলে আটকে দেখা। তারপরের সিনে পুষ্পা, শ্রীবাল্লি এবং তার পরিবারের সদস্যরা কালী পূজায় অংশগ্রহণ করে। ওখানে হঠাৎ করে শ্রীবাল্লির মাথা ঘোরা শুরু হয়। তখন জানা যায় যে শ্রীবাল্লি প্রেগনেন্ট। তারপর পুষ্পা কালীর গেটআপ ধারণ করে এবং নাচতে থাকে। তখন শ্রীবাল্লি পুষ্পাকে জিজ্ঞেস করে, এসব তুমি কি করছো? তখন পুষ্পা বলে, আমার একটি ইচ্ছা আছে, আমি কালীর কাছে মেয়ে সন্তান চাই, কারণ ছেলে সন্তান জন্মগ্রহণ করলে আমি তাকে বংশগত নাম দিতে পারবো না। মেয়ে সন্তান হলে তার বিয়ের পর তার স্বামীর নামে তার নাম হবে। তখন আমরা দেখতে পাই কিছু লোক পুষ্পার ভাতিজি কাবেরীর সাথে মিসবিহেভ করছে। তারা কাবেরীকে টিস করছিল। এসব দেখে পুষ্পা অনেক রাগান্বিত হয় এবং ওদের সাথে ফাইট শুরু করে দেয়। এই অ্যাকশন সিকোয়েন্সটি সেই ছিল, কারণ পুরো সিনটি ইমোশনের সাথে জড়িত ছিল। তখন সেখানে মুরলি আসে এবং পুষ্পাকে বলে, তুমি এসব করলেও তুমি তোমার পিতৃ পরিচয় পাবে না। তুমি ভাবছো এসব করলে তুমি আমাদের ফ্যামিলি হয়ে যাবে? এসব কিছুই হবে না। তুমি আজীবন অনাথ ছিলে এবং থাকবে, কখনোই পিতৃ পরিচয় দিতে পারবে না। এসব যখন শ্রীবাল্লি শুনতে পায় তখন অনেক বেশি চিল্লাচিল্লি করে। তারপর কাবেরীর সাথে যেসব লোক মিসবিহেভ করছিল তাদেরকে মুরলি মাথার চুল অর্ধেক টাকলা এবং গলায় জুতার মালা পরিয়ে ছেড়ে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই মঙ্গল সিনু এবং তার ওয়াইফ এবং শিখাওয়াত সিএম এর সাথে দেখা করে। শিখাওয়াত সিএমকে বলে, লাল চন্দন যদি বর্ডার ক্রস করে ফেলে তাহলে তোমার সিএম এর চেয়ে আরো রিস্কে রয়েছে, কারণ এতে করে পুষ্পার কাছে 2000 থেকে 5000 কোটি টাকার ফান্ডিং আসবে, আর এই টাকার মধ্যে আপনি সিএম এর চেয়ার থেকে সরে পড়া কোনো ব্যাপার না। সিএম তাকে জানায় যেভাবেই হোক বর্ডার ক্রস করার আগে লালচন্দন আটকানোর জন্য। পুরো লালচন্দনের চালানটি রামেসবারাম হয়ে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল, কারণ রামেসবারাম থেকে শ্রীলঙ্কা 18 কিলোমিটার দূরে অবস্থিত। তখন শিখাওয়াত সেখানে পৌঁছে যায়, কিন্তু লালচন্দন ধরতে পারে না, কারণ সমস্ত লালচন্দন শিপের নিচে পানিতে লুকিয়ে রাখা হয়েছিল। তারপর জাহাজগুলো যাওয়ার সময় শাখাওয়াত লালচন্দনগুলো দেখতে পেলে তাদের পিছু নেয়, কিন্তু সে তাদের ধরতে পারে না। মালামাল বর্ডার পার হয়ে যায়। মাল ডেলিভারির পর সব টাকা চলে আসে। এই টাকা দেখে পুষ্পা খুব খুশি হয়। এই টাকাগুলো থেকে সুফার ভেতরে এমএলএদের জন্য টাকা ভরা হয় এবং সুফাগুলো এমএলএদের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যার মানে পুষ্পা এখন সমস্ত এমএলএদের কিনে নিয়েছে। এদিকে শিখাওয়াতের অবস্থা খারাপ, কারণ তার হাতে কিছুই নেই, সে লালচন্দন ধরতে পারে নাই। আর তার ট্রান্সফার এখন কনফার্ম, কারণ এখন তার পিছনে আর সরকার নেই, পুরো সরকার এখন পুষ্পার হয়ে যাবে। তো শিখাওয়াত যে নকল লালচন্দন ধরেছিল সেই কাঠগুলোতে আগুন ধরিয়ে দেয়। শিখাওয়াত অনেক বেশি পরিমাণ মদ খেয়েছিল, তাই সে আগুন ধরানোর পর ওখানেই রয়ে যায় এবং সম্ভবত মারা যায়, যদিও তার ডেড বডি দেখানো হয়নি এবং মুভিতেও মারা যাওয়ার কথা বলা হয়নি। তার কিছুদিন পরে আমরা দেখতে পাই আগের সিএম এর পতন হয়েছে
এবং নতুন সিএম হয়েছে সিতাপ্পা শুধুমাত্র পুষ্পার কারণে। কারণ পুষ্পা অলরেডি সমস্ত এমএলএদের কিনে নিয়েছিল এবং সিতাপ্পা পুষ্পার কাছে ওয়াদা করেছিল সিএম হওয়ার পর 24 জুলাই সিএম মানে সে নিজে পুষ্পার ঘরে আসবে এবং খাবার খাবে এবং ছবি তুলবে। তো 24 জুলাই সিতাপ্পা পুষ্পার ঘরে আসে এবং ছবি তুলে। সিতাপ্পা শ্রীবাল্লিকে বলে, তোমার এক ছবির কারণে আমি সিএম হয়েছি। পুষ্পা আজকের দিনটিকে সিলেক্ট করেছিল কারণ এই দিনটি ছিল শ্রীবাল্লির জন্মদিন। এজন্য সেখানে একটা ছোটখাটো সেলিব্রেশন হয় এবং সবাই সেখানে সেলিব্রেট করে। যদিও সিতাপ্পা সিএম হয়েছিল কিন্তু আসল রাজত্ব করছিল পুষ্পা। সবাই পুষ্পাকে অনেক বেশি মান্য করা শুরু করে। তারপর একদিন পুষ্পার ভাবি মানে মুরলির স্ত্রী পুষ্পার ঘরে আসেন। তিনি পুষ্পাকে জানান কাবেরীকে কেউ কিডন্যাপ করেছে এবং তারা 2 কোটি টাকা দাবি করছে। যদি আমরা 2 কোটি টাকা না দিই তাহলে ওরা কাবেরীকে মেরে ফেলবে। এই খবর পুষ্পা যখন শুনে সে তখন সবার আগে নিউজ চ্যানেলে যায়। সেখানে লাইভে এসে সে কিডন্যাপারদের উদ্দেশ্যে বলে, যদি আমার ভাতিজির কিছু হয় তাহলে আমি তাদেরকে কেটে টুকরা টুকরা করে মেরে ফেলবো। সে তাদেরকে 1 ঘন্টার টাইম লিমিট দেয়। যদি 1 ঘন্টার মধ্যে তারা কাবেরীকে ফিরিয়ে দেয় তাহলে সে তাদেরকে ছেড়ে দিবে। এই খবরটি সিতাপ্পা এবং সেন্ট্রাল মিনিস্টারেরও জানা ছিল। যে লোকগুলো পুষ্পার ভাতিজিকে কিডন্যাপ করেছে সে আর কেউ নয়, সে সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের ছেলে, যার মানে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা। তাই সেন্ট্রাল মিনিস্টার সিতাপ্পাকে পুষ্পার কাছে কল করতে বলে। সিতাপ্পা পুষ্পাকে বলে, ওই কিডন্যাপারটি সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা, তাই তাকে যেন কিছু করা না হয়। আমরা তাড়াতাড়ি ওর সাথে যোগাযোগ করব এবং সে কাবেরীকে ছেড়ে দিবে। যদি সে কাবেরীর সাথে কিছু করেও থাকে তাহলেও তুমি তাকে কিছু করবে না। তখন পুষ্পা বলে, সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা হোক আর যাই হোক আমার কিছু আসে যায় না। সেন্ট্রাল মিনিস্টার ভার্মে যায় और সিতাপ্পা সিএমভি ভার্মে যায়, আমার সাথে কারো কোনো লেনদেন নেই। এদিকে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা পুষ্পার কাছে 10 কোটি টাকা চায় এবং পুষ্পাকে ওর আখড়ায় একাই যেতে হবে বলে। পুষ্পা তার কথা মেনে নেয় এবং হেলিকপ্টারে করে ওই জায়গায় পৌঁছে যায়। ওখানে পৌঁছার পর সে শর্টগান দিয়ে ফায়ার করে। তখন সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা বলে, তোর ভাতিজির মাথায়ও গান পয়েন্ট করা আছে, এজন্য তোকে ঠান্ডা থাকতে হবে। তখন পুষ্পা তাদেরকে তার গানটি দিয়ে দেয়। তারা পুষ্পাকে মারা শুরু করে দেয় এবং কঠিন মাইর দেয়। তারা জানে পুষ্পার হাত বাঁধা থাকা অবস্থায় তাদেরকে মারতে পারে, এজন্য তারা এবার কোনো রিস্ক নেয় না। এবার তারা পুষ্পার হাতের সাথে পাও বেঁধে নেয়। তারপর তারা কাবেরীর গায়ে হাত দেওয়া শুরু করে। এসব দেখে পুষ্পা অনেক বেশি পরিমাণ রেগে যায় এবং পুষ্পা তাদেরকে মুখ দিয়ে কামড় দিয়ে দিয়ে মারা শুরু করে। পুষ্পা এক পর্যায়ে তার হাতের বাঁধন খুলে ফেলে এবং সবাইকে মেরে ফেলে, শুধুমাত্র সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা ছাড়া। এই অ্যাকশন সিকোয়েন্সটি অনেক জোশ ছিল। যদি পুষ্পা 2 একটি সুপারহিট ফিল্ম হয় এবং কাউকে জিজ্ঞেস করা হয় ফিল্মের কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, তখন যে কেউ এই অ্যাকশন সিকোয়েন্সের কথাই বলবে। তারপর সেখানে সেন্ট্রাল মিনিস্টারের ভাইও পৌঁছে যায়। পুষ্পা সেন্ট্রাল মিনিস্টারের ভাই এবং ভাতিজা দুজনকেই মেরে ফেলে। এই খবর যখন সেন্ট্রাল মিনিস্টারের কাছে পৌঁছায় তখন সেন্ট্রাল মিনিস্টার পুরো পাগল হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই পুষ্পা তার ঘরে অবস্থান করছে এবং সেখানে মুরলি আসে। মুরলি তার নিজের ভুল বুঝতে পারে, এজন্য সে পুষ্পা এবং তার পুরো ফ্যামিলির কাছে মাপ চাইতে আসে। সে বলে, আমি খুব ভালো করে বুঝে গিয়েছি যে পুষ্পাই আমার ফ্যামিলি। আমি কাবেরীর বিয়ের প্রথম কার্ডটা নিয়ে আসলাম এবং কাবেরী আমাকে বলেছে পুষ্পা যদি বিয়েতে না আসে তাহলে আমি বিয়ের পিঁড়িতেই বসবো না। মুরলি যখন আসে তখন পুষ্পা মুরলির সাথে দেখা করে না। তারপর মুরলি চলে যাওয়ার পর শ্রীবাল্লি পুষ্পার কাছে আসে এবং বলে, কার্ডের মধ্যে মায়ের নাম এবং তোমার নাম পিতাসহ রয়েছে। তখন পুষ্পা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তার আশেপাশে অনেক ভিড় জমে যায় পুষ্পার কান্না থামানোর জন্য। তারপর পুষ্পা মুরলিকে মাফ করে দেয় এবং তার পুরো ফ্যামিলি নিয়ে কাবেরীর বিয়েতে উপস্থিত হয়। এদিকে মিনিস্টারের বাড়িতে সুখের মাতম, কারণ মিনিস্টারের ভাই এবং ভাতিজা দুজনকেই পুষ্পা মেরে দিয়েছে। তারপর সেখানে একজন লোক আসে যার হাতে একটা পার্সেল ছিল। যখনই সে পার্সেল নিয়ে মিনিস্টারের কাছাকাছি আসছিল তখন পাহাড়ের উপর থেকে রিমোটের মাধ্যমে বোম ব্লাস্ট করে দেয়। এরই সাথে সাথে মুভিটি শেষ হয়ে যায়। পাহাড়ের উপর এই লোকটিকে ছিল মুভিতে বলা হয়নি। এখানে পুষ্পা 3 এর অ্যানাউন্সমেন্ট করা হয়, যার নাম হচ্ছে পুষ্পা দ্য রেম্পেজ। তো বন্ধুরা, এই মুভিটি কত টাকা ইনকাম করবে বলে তোমাদের মনে হয় তা কমেন্টে জানিয়ে দাও। মুভির এক্সপ্লেনেশনটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব মাস্ট। নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন চাও তা কমেন্ট করে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।